মম, আমি তোমাকে বলেছিলাম না আমি কলেজে যাওয়ার আগে আমি পিৎজা খেয়ে যাব, কিন্তু তুমি আমার জন্য পিৎজা রেডি করোনি কেন? ঠিক আছে, আমি এই চললাম। ড্রাইভার, গাড়িটা বের করো তাড়াতাড়ি, আমাকে কলেজে যেতে হবে। আরে তিতলি, আমি একটু কাজ করছিলাম বলে দেরি হয়ে গেল। তুই সামান্য একটু অপেক্ষা করতে পারবি না? আমি এক্ষুনি তোকে পিৎজা বানিয়ে দিচ্ছি তো। না মম, আমি আর কিছুই খাবো না। তুমি তো আমার জন্য আগে থেকে পিৎজা বানিয়ে রাখোনি। তুমি যদি আমাকে পিৎজা বানিয়ে দিতে তাহলে আমি নিশ্চয়ই খেয়ে যেতাম। এতগুলো বাড়িতে কাজের লোক আছে, জানি না এরা সকাল থেকে কি করছিল। বাবা শুধু শুধু এদের মুখ দেখে টাকা দেয়। সব কটাকে কাজ থেকে বের করে দাও। তিতলি দেখ মা, এভাবে বলতে নেই। সবাই কিন্তু বয়সে তোর থেকে অনেক বড়, আর তুই যদি ওদের সঙ্গে এরকম ব্যবহার করিস তাহলে সবাই তোকে খারাপ বলবে। ওরা তো ওদের কাজে ব্যস্ত ছিল। আসলে তোর বাবা তো অফিসে গেল আর তোর দাদাও বেরিয়ে গেল, তাই আমরা সবাই মিলে ওদেরকে জলখাবার খেতে দিলাম, ওদের টিফিন প্যাক করে দিলাম। সেই জন্য তোর পিৎজা বানানোর কথা আমাদের আর মনে নেই। আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পেরেছি সব দোষ তোমার, তাই তো? তুমি এদের কাউকে বলনি আমার জন্য পিৎজা বানাতে। তুমি শুধু বাবা আর দাদারই খেয়াল রাখো। আমার কথা তোমাকে মনে রাখার দরকার নেই। আমি বাইরের খাবার খেয়ে নেব। তোমার হাতের খাবার খাওয়ার আমার দরকার নেই। এই বলে তিতলি গাড়ি করে কলেজে চলে যায়, আর সে কলেজের ক্যান্টিনে গিয়ে ভালো ভালো খাবার অর্ডার করে খায়। আসলে ছোটবেলা থেকেই তিতলি প্রচন্ড পরিমাণে অহংকারী ছিল। সে কখনো কাউকে ছেড়ে কথা বলতো না। তিতলি তার মা তুলিকা দেবী, বাবা তন্ময় বাবু এবং দাদা প্রীতমের সঙ্গে শহরে বাস করে। তিতলির বাবা এবং দাদা এক বড় বিজনেসম্যান, আর যার ফলে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। সেই জন্য তিতলি প্রচন্ড পরিমাণে অহংকারী হয়ে ওঠে। এই কিরে, তুই আমার জায়গায় এসে বসেছিস কেন? তোর তো সাহস কম নয়। তুই কি জানিস এই জায়গাটা শুধুমাত্র আমার? এই সিটে আমি বসি। এই রিমি, এই মেয়েটা কেড়ে উড়ে এসে জুড়ে বসেছে আমার জায়গায়। আরে তিতলি, তুই জানিস না এ তো নতুন স্টুডেন্ট আমাদের কলেজের। আসলে এর বাবা একে পড়াশোনা করাতে পারছিল না বলে প্রিন্সিপালের কাছে হাতে পায়ে ধরে একে ভর্তি করা হয়েছে, আর তাই জন্যই তো একে দেখে আমাদের খুব হাসি পাচ্ছে। কি সত্যি? ও মাই গড! কিরে, তোর বাবা তোকে পড়াশোনাও করাতে পারছে না, শেষ পর্যন্ত ভিখারির মতো প্রিন্সিপালের কাছে এসে হাতে পায়ে ধরতে হলো। আচ্ছা ছাড়, তুই এখন আমার জায়গাটা ছেড়ে দে, কারণ তুই যদি এখন এখান থেকে সরে না যাস তাহলে কিন্তু আমি প্রিন্সিপালকে বলে তোকে এখনই এই কলেজ থেকে বের করে দিতে পারি। সরি, আমি তো জানতাম না যে এটা তোমার জায়গা। তাছাড়া এখানে তো কোনো বেঞ্চে কারোর নাম লেখা নেই, সেই জন্য আমি কিছু বুঝতে পারিনি। ঠিক আছে, এবার থেকে জেনে গেলাম। আমি আর এখানে বসবো না, প্লিজ কিছু মনে করো না। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল, দয়া করে কোনো গরিব মানুষকে এভাবে অপমান করবে না, কারণ আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে, আর আমি আমার বাবার নামে একটাও কোনো খারাপ কথা শুনতে চাই না। থ্যাংক ইউ। প্রিয়ার কথা শুনে তিতলির প্রচন্ড পরিমাণে রাগ হয়, আর তিতলি মনে মনে ভেবে নেয় যে করেই হোক সেই গরিব মেয়েটাকে সে মজা বোঝাবে, কারণ তিতলির মুখের উপর এর আগে কেউ কখনো কথা বলার সাহস পায়নি। আজকে প্রথমবারের মতো প্রিয়া তিতলির মুখের উপর এত কথা বলে, সেই জন্য তিতলি মনে মনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। ক্লাসে দাঁড়িয়ে সবার সামনে আমাকে অপমান করা? ঠিক আছে, আমিও একদিন তোকে দেখাবো যে আমি কি জিনিস, আমার বাবা কি না কি করতে পারে। আর এই কলেজের সবাই আমাকে চেনে, আমার বাবাকে চেনে। প্রিন্সিপাল আমার বাবার কথাতে ওঠে বসে, আর তুই তো সামান্য একটা ভিখারির মেয়ে। তোকে এই কলেজ থেকে বের করতে আমার একটা সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু আমি তোকে এখন এই কলেজ থেকে বের করব না। তোকে আগে সবার সামনে অপমান করব, তারপর এই কলেজ থেকে বিদায় করব। এভাবেই তিতলির মনে রাগের সঞ্চার ঘটতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর হঠাৎই একদিন তিতলি একটা প্ল্যান করে বসে। তবে সেদিন কলেজে গিয়ে তিতলি দেখে যে প্রিয়া কলেজে আসেনি, তাই তিতলি প্রিয়াকে অপমান করবে বলে রিমিকে নিয়ে সোজা প্রিয়ার বাড়িতে চলে যায়। কিরে রিমি, এই ভিখারি মেয়েটা এখানে থাকে? ছি, এখানে কত নোংরা আবর্জনা পড়ে আছে, দেখ কি বাজে গন্ধ। সত্যি গরিবরা কিভাবে যে এখানে থাকে আমি সেটাই বুঝতে পারি না। হ্যাঁ রে তিতলি, ঠিকই বলেছিস, আমিও তো সেটাই ভাবছিলাম। ওরা এখানেই তো থাকার যোগ্য। চল ভেতরে গিয়ে দেখি। আচ্ছা তিতলি, তুই এখানে প্রিয়াকে অপমান করবি বলে এসেছিস? এখানে তো কেউ নেই। তুই যদি প্রিয়াকে কলেজের সবার সামনে অপমান করিস তাহলে কিন্তু বেশি মজা হবে। তুই বেকার বেকার এখানে কেন আসতে গেলি বলতো? তুই কিন্তু বুদ্ধিটা ভালোই দিয়েছিস, তবে এখানে আমি প্রিয়াকে অপমান করতে আসিনি। আমি শুধু ওরা কোথায় থাকে, কিভাবে থাকে সেটাই দেখতে এলাম।
আসলে আমি দেখতে চাইছিলাম প্রিয়ার লাইফস্টাইল কেমন। তবে এখানে এসে যেটা বুঝলাম, আমার আর প্রিয়ার লাইফস্টাইলের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। আরে তিতলি, এটা তো স্বাভাবিক। তুই একজন বড়লোক বাবার মেয়ে আর প্রিয়া একজন গরিব ভিখারি বাবার মেয়ে। তোদের লাইফস্টাইলের মধ্যে তফাৎ হবে, এটাই তো সাধারণ ব্যাপার। আর তুই দেখ না, তুই কত বড় বাড়িতে থাকিস। তোদের বাড়ির সামনে কত সুন্দর একটা বড় গার্ডেন আছে, আর প্রিয়াদের বাড়ির সামনে আবর্জনার পাহাড় ভর্তি। তার উপর তোর বাবা দাদা দুজনেই বড় বিজনেসম্যান। তুই বড় বড় গাড়িতে করে ঘুরে বেড়াস, প্রতিদিন কলেজে নতুন নতুন গাড়ি নিয়ে আসিস। আর এই প্রিয়াকে তো প্রত্যেকদিন পায়ে হেঁটে কলেজে যেতে হয়, এমনকি এদের কাছে গাড়ি ভাড়ার টাকাটুকু থাকে না। তুই বেকার বেকার এরকম একটা মেয়ের পেছনে পড়ে আছিস, ছাড় না। এভাবেই রিমি এবং তিতলি দুজনেই প্রিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে প্রিয়াকে নিয়ে নানান রকম আলোচনা করতে থাকে। আর কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর তারা বুঝতে পারে প্রিয়ার বাবার শরীর অসুস্থ বলে প্রিয়া আজকে কলেজে যেতে পারেনি। তাই কিছুক্ষণের মধ্যেই তিতলি আর রিমি আবার সেখান থেকে চলে যায়। মা, বাবা, তোমাদের শরীর এত অসুস্থ, তোমরা ডাক্তারের কাছে চলো। শুধু শুধু এখানে বাড়িতে বসে থাকলে কি তোমাদের শরীর ঠিক হয়ে যাবে? তার উপর আবার তোমরা মেঝেতে ঘুমাও বলে তোমাদের হাঁটুতে কোমরে ব্যথা হয়েছে। আর বাবা, তুমি তো ঠিকভাবে হাঁটাচলা করতেও পারছো না। দেখ মা, আমরা এখন ডাক্তারের কাছে কিভাবে যাব? তুই তো জানিস ডাক্তারের কাছে যাওয়া মানে এখন 1000 টাকা দরকার, আর তার উপর আবার ওষুধও কিনতে হবে। আর তোর মাকে নিয়ে গেলে আরো বেশি টাকা নিয়ে নেবে। তাই তুই বরং দোকান থেকে তোর মাকে ওষুধ কিনে এনে দে, আমি যাব না। প্রিয়া মা, তুই আমাদেরকে নিয়ে ভাবিস না। তুই পড়াশোনা করে একটা বড় চাকরি পাবি, আর তখন আমরা খুব খুশি হব। তাই জন্যই তো তোর বাবা এত কষ্ট করে তোকে ওই কলেজে ভর্তি করিয়েছে। তাছাড়া তোর পড়াশোনাও ভালো, তোর রেজাল্ট ভালো দেখেই তো প্রিন্সিপাল না করতে পারলো না। এবার কিন্তু তোকে আরো ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝলি, যাতে তুই নিজের পায়ে দাঁড়াতে পারিস আর আমরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি। হ্যাঁ মা, আমি জানি। তাই জন্যই তো আমি অনেক ভালো করে পড়াশোনা করছি, আর এবার আমি আরো পরিশ্রম করব। প্রিন্সিপাল স্যার তো আমাকে বলেইছে বই খাতা যা লাগবে উনি সমস্ত কিছু আমাকে দেবেন। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন যখন তিতলি নতুন গাড়ি নিয়ে কলেজে যায়, তখনই হঠাৎ করে প্রিয়ার সঙ্গে তার ধাক্কা লাগে, যার ফলে তিতলি প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই, তোর সাহস তো কম না? তুই আমার গাড়িটাকে টাচ করলি কি জন্য? তুই কি জানিস তুই আমার গাড়িতে টাচ করেছিস বলে আমার গাড়িটা একদম নোংরা হয়ে গেছে। কাল থেকে আমি আর এই গাড়িটা কলেজে নিয়ে আসতেই পারবো না। তোদের মতো মেয়েগুলো কলেজে থাকে বলেই আমি কলেজে প্রত্যেকদিন নতুন গাড়ি নিয়ে আসতে পারি না। এরকম দামি গাড়ি আগে বুঝি চোখে দেখিসনি, তাই জন্য গাড়িটা কেমন টাচ করে দেখার ইচ্ছা হয়েছে তোর। সরি, আসলে আমি বুঝতে পারিনি। তুমি তো হঠাৎ করে চলে এলে, তাই ধাক্কা লেগে গেছে। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। মানেটা কি? তুই ভুল হয়ে গেছে সরি বলে ক্ষমা চেয়ে নিবি আর আমি তোকে ক্ষমা করে দেব? তুই কি ভেবেছিস তোর মতো সাদাসিধে মেয়েকে আমি এত তাড়াতাড়ি ক্ষমা করে দেব? আসলে কি জানিস তো, তোর মতো ভিখারিরা এছাড়া আর কি বা পারে বলতো? এভাবেই তিতলি সবার সামনে প্রিয়াকে অপমান করতে থাকে। এমনকি তিতলি প্রিয়ার হাত থেকে তার বই খাতা, ব্যাগ ইত্যাদি নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এ কি, তুমি এটা কি করলে? তুমি আমার বই খাতা পুড়িয়ে দিলে কেন? ঠিক আছে, আমরা দুজনে তো একই ক্লাসে পড়ি, তাই তুমি এবার তোমার বই খাতাগুলো আমাকে দাও। তুমি রাগের মাথায় কি করে বসলে বলো তো? এবার আমি পড়াশোনা করব কিভাবে? তুমি জানো কত কষ্ট করে আমি ওই বইগুলো খাতাগুলো কিনেছিলাম? আচ্ছা তাই নাকি? তোরা এতটাই গরিব যে নতুন বই খাতা কিনে নিতে পারবি না? আর তোর জামাটাও দেখে মনে হচ্ছে তোর বাবা বোধহয় 4-5 বছর আগে তোকে এই জামাটা কিনে দিয়েছে। দেখ কেমন পুরানো ছেঁড়া ফাটা। এরকম জামা পরে কলেজে আসতে তোর লজ্জা করে না বল? আর তোদের এই ড্রেসের ছিঁড়ি দেখেই তো প্রিন্সিপাল তোদেরকে এই কলেজে ভর্তি নিয়েছে। আর তাছাড়া তুই বইপত্রের কথা বলছিস, ওগুলো তুই আর ফিরে পাবি না। বরং কাল থেকে তোকে আর কলেজে আসারই দরকার নেই। পড়াশোনা করে তোরা কি করবি বলতো? সেই তো তোদেরকে লোকের বাড়িতে বাসনই মাজতে হবে। তিতলির কথা শুনে সেখানে উপস্থিত সকলেই হাসতে থাকে। বিশেষ করে তিতলির বান্ধবী রিমি প্রিয়াকে দেখে প্রচন্ড পরিমাণে হাসে। আর তিতলি যেহেতু প্রিয়ার সমস্ত বইপত্র পুড়িয়ে দেয়, তাই প্রিয়া কাঁদতে কাঁদতে প্রিন্সিপাল স্যারের কাছে যায়। দেখো প্রিয়াঙ্কা, আমার কিছু করার নেই, কেননা আমি তিতলির এগেনস্টে কোনো কথাই বলতে পারবো না। কেননা ওর বাবার সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো, আর তাছাড়া ওর বাবা একজন ধনী ব্যক্তি, আশা করি তুমি বুঝতে পারছো। আর আমি যদি তিতলির নামে কোনো কমপ্লেন করি, তাহলে ওর বাবা আমার নামে পুলিশ কমপ্লেন করে দেবে। তাই আমি এসব ঝামেলাই পড়তে চাই না। স্যার, আপনি কি জানেন ও আমার বই খাতা সব পুড়িয়ে দিয়েছে। এখন আমি কি নিয়ে পড়াশোনা করব? তাছাড়া আমার বাবা মায়ের কত স্বপ্ন আমি পড়াশোনা করে একটা ভালো চাকরি পাবো, কিন্তু আমার মনে হচ্ছে সেটা আর হয়ে উঠবে না।
জানেন তো স্যার, আমার মনে হচ্ছে আপনাদের এই বড়লোক কলেজে ভর্তি হয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কারণ এই কলেজের বাকি স্টুডেন্টদের লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। আরে বাবা, লাইব্রেরিতে তো বই খাতা কম নেই, ওখান থেকেই বই খাতা নিয়ে পড়াশোনা করবে। এবার যাও এখান থেকে। এখন আমি যদি তিতলির নামে কমপ্লেন করে দিই, তাহলে তিতলির বাবা তো আমাকে আর মোটা টাকা দেবে না, আর অত টাকা আমি কিভাবে হাতছাড়া করতে পারি? আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারলাম না। প্রিন্সিপাল স্যার মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে। আর অন্যদিকে প্রিয়া কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। কিন্তু প্রিয়া যখন বাড়ির দিকে যায়, তখন একটা গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়। আর সঙ্গে সঙ্গে সেই গাড়ি থেকে এক ভদ্রলোক এবং তার ছেলে নেমে আসে। তারা দুজনে মিলে সাথে সাথে প্রিয়াকে হসপিটালে নিয়ে যায়। আর প্রিয়ার জ্ঞান ফিরতেই ডাক্তারবাবু সেই ভদ্রলোকের সঙ্গে প্রিয়ার দেখা করিয়ে দেয়। মা, বলছি তোমার কিছু হয়নি তো? আসলে ভুলটা আমারই ছিল, আমি সত্যিই বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আরে না না আঙ্কেল, আপনার কোনো ভুল ছিল না। আসলে ভুলটা আমারই ছিল। আমি কান্নাকাটি করতে করতে বাড়ির দিকে ছুটে যাচ্ছিলাম। আসলে আমি বুঝতে পারছি না আমি বাড়িতে গিয়ে আমার বাবা মাকে কি বলবো। আসলে আমার একটা কলেজের বন্ধু আজকে আমার ব্যাগ, বইপত্র সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছে। ও প্রচন্ড অহংকারী, ও সবসময় আমার উপর হিংসা করে আর আমাকে কিছুতেই পড়াশোনা করতে দেয় না। আমি এবার কিছুতেই বুঝে উঠতে পারছি না আমি কিভাবে আমার স্বপ্ন পূরণ করব। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। তোমার মাথায় এখন অনেক জোরে আঘাত লেগেছে, আর ডাক্তারবাবু এখন তোমাকে কথা বলতে বারণ করেছে। তুমি চিন্তা করো না, তোমার ব্যাগ, বইপত্র সবকিছুই কিনে দেবো। আর আমরা যতটা বুঝতে পারছি তোমার পড়াশোনার উপর খুব মনোযোগ আছে, তাই তুমি পড়াশোনা করতে করতে আমাদের অফিসে কাজ করতে পারো। আর এই দেখো, এটা আমাদের কার্ড। প্রীতমের কথা শুনে প্রিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর প্রীতমের বাবা তন্ময় বাবুও প্রিয়াকে কাজে রাখতে রাজি হয়ে যায়। সেদিনের পর থেকে প্রিয়া ঠিক করে সে আর পড়াশোনা করবে না। সে প্রীতমের অফিসে চাকরিতে জয়েন করে। আর তিতলি যখন জানতে পারে তার বাবা এবং দাদা প্রিয়াকে তাদের অফিসে চাকরি দিয়েছে, তখন তিতলি আরো বেশি রেগে যায় আর অফিসে সবার সামনে প্রিয়াকে অপমান করতে থাকে। কিন্তু এমন সময় তন্ময় বাবু এবং প্রীতম দুজনেই তিতলির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর তারা গোটা অফিসের সামনে তিতলির গালে ঠাসিয়ে একটা চড় মারে, যার ফলে তিতলি সেদিন নিজের ভুল বুঝতে পারে। তাই সেদিন সবার সামনে বাধ্য হয়ে তিতলি প্রিয়ার কাছে ক্ষমা চায়। আর সেদিনের পর থেকে তিতলি আর কখনো প্রিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করে না।